জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনই আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার সফরসঙ্গী রাজনৈতিক নেতারা। নিউ ইয়র্কের স্থানীয় একটি হোটেলে বিজনেস রাউন্ড টেবিলে প্রধান উপদেষ্টার সাথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ তাহের ও এনসিপি সদস্য সচিব আখতার হোসেন সহ ৬ সফরসঙ্গী। অ্যাডভান্সিং রিফর্ম ও রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক রাউন্ড টেবিলে তারা যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন, যেখানে বাংলাদেশে বিনিয়োগের জন্য ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশের থেকে যে ৬ জন যে পলিটিক্যাল লিডার এসছেন প্রফেসর ইউনূসের ইনভাইটেশনে, তারা ৬ জনই উপস্থিত ছিলেন এবং তাদের সাথে প্রফেসর ইউনূস ইন্ট্রোডিউস করে দিয়েছেন যে সামনে যখন ফেব্রুয়ারির প্রথমার্ধের পরে যখন ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, তখন তো পলিটিক্যাল পার্টিগুলোই বাংলাদেশকে তারা গভর্ন করবেন। তো তাদের সাথে একটা এই বিজনেস কমিউনিটির, ইউএসের বিজনেস কমিউনিটির যাতে আরও জানাশোনা হয় সে বিষয়ে উনি আরও ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন এবং তারা আমার জানা মতে যে ওদের নিজেরাও অনেক মিটিং করেছেন তাদের সাথে। দ্রুতই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরে শুধু বিএনপি নয়, রাষ্ট্রের গণতান্ত্রিক যাত্রার নেতৃত্ব দেবেন তারেক রহমান। এমন তথ্যই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিশ্ব ফার্মাসিস্ট ডে উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে র্যালি বের হয়। এর আগে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে D5-এর সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন দলের সিনিয়র নেতারা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদ বলেন, ১.৫ বছর আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, তবে এখন পর্যন্ত মনোনয়নের বিষয়ে কাউকে সবুজ সংকেত দেওয়া হয়নি। এ সময় তিনি আরও বলেন, শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে। নিউ ইয়র্কে রাজনৈতিক নেতাদের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি। যেই সমস্ত মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত, তাদেরকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন খুবই সহসাই যে তাদেরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। কয়েকদিন আগেও বলেছি, আপনারা দেখতে পাবেন যে কয়েক সপ্তাহ বলেছিলাম, ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন। প্রতিবেশী দেশের রাজনৈতিক হস্তক্ষেপকে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। আগামী নির্বাচন নিয়ে চীনের প্রতিনিধি দলের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট জো পিংজিয়ান সহ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দলটির কেন্দ্রীয় কার্যালয় ব্রিফিংয়ে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার কথা জানান। তিনি বলেন, চীন বাংলাদেশের সকল প্রতিনিধিদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে চায়। চীন বাংলাদেশ যৌথ অংশীদারে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি। জনগণ যদি আমাদেরকে দেশ শাসনের দায়িত্ব দেন, তাহলে আমির জামাত বলেছেন যে আমরা শাসক হব না, আমরা সেবক হব এবং সকলেই সমতার ভিত্তিতে প্রত্যেকের অধিকার ভোগ করবেন। এবং আমাদের দেশটা বিপুল জনসংখ্যা বেষ্টিত দেশ। এখানকার উন্নয়নের জন্য চায়নার জন্য এক্সপোর্ট প্রসেসিং জোন EPZ সহ নানান অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগের পরিবেশ আমরা তৈরি করছি এবং আমাদের সামনে সেই সম্ভাবনা আছে। আগামী নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন, তার কি প্রস্তুতি? আমাদের আমির জামাত বলেছেন আমরা সবসময় নির্বাচনমুখী দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে। ইনশাল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি।
জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে 8টি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেন প্রসিকিউশন। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলেন, আন্দোলনের সময়ে গণভবনে শেখ হাসিনার সাথে বৈঠক করে আইন শৃঙ্খলা বাহিনী ও তার 14 দলের নেতাদের ছাত্র জনতাকে উস্কানি দিয়েছিলেন ইনু। পাশাপাশি বিদেশি গণমাধ্যম আন্দোলনকারীদের জঙ্গি উল্লেখ করে বক্তব্য দেন। শেখ হাসিনার সাথে তার কথোপকথনের 3টি অডিও বার্তা ট্রাইব্যুনালে শোনানো হয়। এই মামলায় মোট সাক্ষী 20 জন। প্রসিকিউশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে 8টি অভিযোগ আনা হয়েছে। এই ফরমাল চার্জ 39 পৃষ্ঠা সম্বলিত। এখানে মোট 4টি ভলিউমে 1679 পৃষ্ঠার ডকুমেন্টারি এভিডেন্স আমরা দাখিল করেছি। 20 জন সাক্ষীর তালিকা আমরা দিয়েছি। অডিও ডকুমেন্টারি 3টি এবং ভিডিও ডকুমেন্ট 6টি। এরকম একটা কম্পাইলেশন আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম এবং তার 2 ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আবেদনে বলা হয়, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং এর বেশ কয়েকটি অভিযোগে তাদের বিরুদ্ধে দুদকের তদন্ত চলছে। ইতোমধ্যে তারা দেশ ত্যাগ করেছেন, তাই তাদের গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশনা প্রয়োজন। সোমবার নিউ ইয়র্কে বিমানবন্দরে হামলার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। নিউ ইয়র্ক পুলিশের পরামর্শে এই মামলা করেন তিনি। নিউ ইয়র্ক সময় রাত 1টায় এবং বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল 11টায় এয়ারপোর্টের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এই মামলা করেন তিনি। মামলায় 2 জনের নাম উল্লেখ করে 15 থেকে 20 জন অজ্ঞাতনামা আসামি উল্লেখ করা হয়। আক্তার হোসেন অভিযোগ করেন, সোমবারের ঘটনায় হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় তার উপর নানাভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়। উল্লেখ্য প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে জন এফ কেনেডি বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হন আক্তার হোসেন। এয়ারপোর্টের হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে, এবং সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আবার শুভাকাঙ্ক্ষীরা তারা তাদেরকে প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। যারা সেই দিন আমাদের উপরে হামলা করেছিল এবং হত্যার চেষ্টা করেছিল, ডেথ থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি এবং একই সাথে ইউএস পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন। 4 দিন পর কাজে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তবে দাবি আদায় না হওয়ায় 5ম দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এ নিয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কেমন চলছে, আর দাবি আদায় শিক্ষকদের অবস্থান কি বলছেন তারা, সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। পুতুল, দীর্ঘ 4 দিন পরে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাদের কর্মক্ষেত্রে কিন্তু ফিরেছেন। একাডেমিক কার্যক্রম শুধুমাত্র এখন পর্যন্ত বন্ধ আছে, তবে প্রশাসনিক, দাপ্তরিক এবং পরিবহন দপ্তরের যে কার্যক্রমগুলো সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এখানে চলমান আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যারা সদস্য আছেন সেই শিক্ষকরাই শুধুমাত্র আজকের মতো তাদের 5ম দিনের মতো শাটডাউন কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন। তবে আরও যারা
শিক্ষক আছেন তাদের কর্মক্ষেত্রে আমরা তাদেরকেও খুব বেশি দেখতে পাইনি এবং একাডেমিক পরিসরে ক্লাস পরীক্ষা কিন্তু বন্ধ আছে। আপনি জানেন যে পূজা উপলক্ষে শিক্ষার্থীদের ছুটি এবং বিশ্ববিদ্যালয়ের এমন পরিস্থিতিতে আবাসিক হলগুলোতে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের সংখ্যাও কিন্তু কমে গেছে, যারা মূলত কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় টুকিটাকি চত্বর, পরিবহন চত্বরে কোলাহলপূর্ণ অবস্থায় থাকতো এবং রাষ্ট্র নির্বাচনকে ঘিরে তাদের মধ্যে যে উচ্ছ্বাস ছিল সেটি কিন্তু নিমিষে এখন স্থবিরতার মধ্যে পড়ে গেছে। পুরো ক্যাম্পাসের চিত্র যদি আমি আজকে বলি, আমরা বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে দেখেছি যে জায়গাগুলোতে মূলত শিক্ষার্থীদের পদচারণা মুখরিত থাকতো, সেই জায়গাগুলো আজকে অনেকটাই ফাঁকা। চার দোকান থেকে শুরু করে একাডেমিক ক্লাসরুম সবকিছু এখন ফাঁকা অবস্থায় আছে। তবে বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যেসব শিক্ষক আছেন তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি বৈঠক চলছে উপাচার্যের কার্যালয়ের পাশে যে কনফারেন্স রুম আছে সেখানে। কিছুক্ষণ পরে হয়তো বা আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে পারবো। এখন পর্যন্ত সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে এখানে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেসব স্থানীয় মানুষ আছেন তারা কিন্তু উপাচার্যের সঙ্গে কথা বলেছেন এবং তারা এই 20 সেপ্টেম্বর যেসব শিক্ষার্থী শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িত ছিল তাদের বিচারের দাবিও জানিয়েছেন। একই দাবি কিন্তু জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, তাদেরও এখন পর্যন্ত সেই দাবির প্রেক্ষাপটেই 5ম দিনের মতো তারা কর্মবিরতিতে আছেন এবং তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত জানিয়ে দেবেন পরবর্তীতে তাদের কর্মসূচি কি হবে এবং তারা এই শাটডাউন কর্মসূচি থেকে নিজেদের সরিয়ে নেবেন কিনা। পুতুল, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মারুফ হাসান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে প্রচারণা। বিভিন্ন আশ্বাসে শিক্ষার্থীদের কাছে ভোট চাইছেন প্রার্থীরা। একই সঙ্গে আজ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, প্রথম দিনে প্রচারণা কেমন চলছে জানাবেন, কি বলছেন প্রার্থী ও শিক্ষার্থীরা জানাবেন। সোনালী, প্রথম দিনের প্রচারণায় খুব একটা যে জাঁকজমকপূর্ণতা ছিল সেটি আমরা বলতে পারি না, কারণ পুজোর ছুটির আমেজ এরই মধ্যে ক্যাম্পাসে শুরু হয়ে গিয়েছে এবং গত কয়েকদিন ধরেই কিন্তু ক্রমাগত শিক্ষার্থীরা যারা দূর দূরান্ত থেকে পড়াশোনা করতে এখানে এসেছেন তারা কিন্তু ক্যাম্পাস ছেড়েছেন, যে কারণে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম ছিল। সকালে প্রথমেই ছাত্রদলের মনোনীত যে প্যানেল রয়েছে সেই প্যানেল প্রচারণা করে। তারা সমাজবিজ্ঞান অনুষদের আশেপাশে যে সকল শিক্ষার্থীরা ছিলেন, ভোটাররা ছিলেন, তাদের সাথে কুশল বিনিময় করেন এবং সমর্থন ও দোয়া প্রত্যাশা করেন এবং এরপরে ছাত্র শিবির সমর্থিত যে সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল রয়েছে সেই প্যানেল বিবিএ অনুষদে তাদের প্রচারণা কার্যক্রম চালায় এবং এর বাইরে আমরা দেখেছি বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী এবং এর বাইরেও আরও কয়েকটি প্যানেল তারা কিন্তু এই প্রচারণার কার্যক্রমে অংশ নেন, কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি খুব কম ছিল। বরঞ্চ আমরা দেখেছি যে যারা প্রার্থী রয়েছেন তাদের একের সাথে অপরের দেখা সাক্ষাৎ হলে তারা তাদের সাথে কোলাকুলি করেছেন, কুশল বিনিময় করেছেন, একে অপরের দোয়া চেয়েছেন সামনের দিনগুলোতে যাতে এই আজকের সম্প্রীতির যে পরিবেশ সেটি বজায় থাকে, সেইটি কিন্তু একে অপরের কাছে তারা প্রত্যাশা করেছেন। এবং তারা বলছেন যে এর মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে, সেখানে খসড়া একটি ব্যালট নম্বরও দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে তারা শিক্ষার্থীদের কাছে প্রচারণার জন্য ভোট চাইছেন, সমর্থন চাইছেন এবং তারা শিক্ষার্থীদের কথাগুলো শোনার চেষ্টা করেছেন যে আসলে শিক্ষার্থীরা কী চান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 36 বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং শহর থেকে অনেক দূরে এই বিশ্ববিদ্যালয়টির অবস্থান হওয়ার কারণে কিন্তু নানামুখী চ্যালেঞ্জ রয়েছে। কী ধরনের চ্যালেঞ্জ শিক্ষার্থীরা ফেস করেন, সেইগুলো তারা কিভাবে সমাধান চান, সেইগুলোও কিন্তু প্রার্থীরা শিক্ষার্থীদের কাছ থেকে বোঝার চেষ্টা করেছেন, জানার চেষ্টা করেছেন এবং সামনে আগামীকাল থেকে পুজোর ছুটি শুরু হচ্ছে। পুজোর ছুটি শেষে যখন আবার ক্যাম্পাস খুলবে তখন তারা সেই সব বিষয়গুলো নিয়ে তাদের পূর্ণাঙ্গ ইশতেহার তৈরি করবেন এবং সেই ইশতেহারের আলোকে পুরোদমে যে প্রচারণা সেই প্রচারণা কার্যক্রম কিন্তু তারা শুরু করবেন। এবং এর বাইরে আরেকটি বিষয় যেটি যে বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনকে ঘিরে কিন্তু এক ধরনের শঙ্কা রয়েছে, আবার কিভাবে 36 বছর পরের একটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা বলা যায় শিক্ষার্থীদের মাঝে, সেই বিষয়টিকে কিভাবে সামাল দেওয়া হবে, নিরাপত্তা পরিকল্পনা কিভাবে সাজানো হবে সেটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে পুলিশ, র্যাব এবং অন্যান্য যে প্রশাসন রয়েছে তাদের সাথে একটি বৈঠক চলছে। সকাল 11টা থেকে বৈঠকটি শুরু হয়েছে, কিছুক্ষণ পর সেই বৈঠক শেষ হলে সেখানে কী ধরনের সিদ্ধান্ত এসেছে সেটি আমরা জানাতে পারবো। সোনালী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে জমে উঠেছে পূজার আমেজ। এবার জেলায় 112টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। সবচেয়ে বড় পূজা মণ্ডপ হচ্ছে বড় বাজার পূজা মণ্ডপ। এছাড়াও মণ্ডপগুলোতে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে শহরের বিভিন্ন পূজা মণ্ডপের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী।
অনেক কেমন দেখছেন পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন, জানাবেন আমাদের। সোনালী, 112টি মণ্ডপে ছাড়াও আরো 5 থেকে 6টি মণ্ডপ রয়েছে। এই মণ্ডপগুলোতে কিন্তু পূজা উপলক্ষে মন্দির কমিটির যারা সদস্যরা আছে তারা কিন্তু বিশেষ বিশেষ আয়োজন রেখেছে এবং তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি ইতিমধ্যে তারা শেষ হচ্ছে। আমি বেশ কটি মণ্ডপে খোঁজ নিয়েছি, প্রায় প্রতি মণ্ডপেই কিন্তু প্রতিমাগুলোর যে রং তুলির কাজ সেটি কিন্তু শেষ হয়েছে। এখন যে কাজটি চলছে সেটি হচ্ছে ডেকোরেশন এবং আলোকসজ্জার যে কাজগুলি থাকে সেইগুলো কাজ চলছে। একটা বিষয় জানিয়ে রাখি যে সোনালী, যে এর মধ্যে জেলা পুলিশ এবং জেলা প্রশাসন চুয়াডাঙ্গায় যে মণ্ডপগুলোতে পূজা হচ্ছে সেই 4 উপজেলায় 4 স্তরের নিরাপত্তা আসলে নিয়েছে। জেলা পুলিশ সুপারের সাথে আমার গতকাল কথা হয়েছিল। জেলা পুলিশ সুপার বলছে যে কোনো মণ্ডপেই যেন কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে পুলিশের বেশ কটি টিম কাজ করবে, এছাড়া গোয়েন্দা বিভাগেরও কয়েকটি টিম কাজ করবে। আরেকটা বিষয়, আগামী 28 তারিখে কিন্তু মহাষষ্ঠীর মধ্য দিয়ে এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং আগামী 2রা অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে কিন্তু পূজার কিন্তু সমাপ্তি করবে। এরই মধ্যে পূজা মণ্ডপগুলোতে দেখেছি যে পূজার সময় ষষ্ঠী পূজা, সপ্তমী পূজা, অষ্টমী পূজা, অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে কিন্তু পূজার কিন্তু সমাপ্তি করবে। এবং কাপড় বিতরণ সহ বিভিন্ন আয়োজন রেখেছে। সবকিছু মিলিয়ে আর কিছুদিনের অপেক্ষা মাত্র। সোনালী, এই ছিল আমার কাছে সবশেষ চুয়াডাঙ্গা থেকে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।